স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের 14তম পর্ব। এককালের মাছের ঘেরের ব্যবসায়ী, সময়ের ব্যবধানে রাজনীতির হাত ধরে হয়ে যান জাতীয় সংসদের আইন প্রণেতা। তিনি ইলিয়াস মোল্লা ছিলেন ঢাকা 16 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। সরকারি বেসরকারি জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেশি পরিচিত ইলিয়াস মোল্লা। দখল ও সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে হয়ে যান বিপুল সম্পদের মালিক। ক্ষমতার পট পরিবর্তনের পর নিরুদ্দেশ হলেও থেমে নেই ইলিয়াস মোল্লার নামে দখল বাণিজ্য। কিন্তু এখনো ভয়ে মুখ খুলছেন না অনেকে। নাম ইলিয়াস উদ্দিন মোল্লা হলেও ইলিয়াস মোল্লা নামেই বেশি পরিচিত। রাজধানীর মিরপুরের একটি অংশ নিয়ে ঢাকা 16 আসনের সাবেক সংসদ সদস্য তিনি। চালচলনে রাজকীয় এই সাবেক এমপির বাড়ি পল্লবীর হারুনাবাদ এলাকায়। একসময় করতেন মাছের ঘেরের ব্যবসা। সময়ের ব্যবধানে রাজনীতির হাত ধরে আধিপত্য কায়েম করে ফুলে ফেপে ওঠেন ইলিয়াস মোল্লা। 2005-এ হন পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি। এরপর হয়ে যান সংসদ সদস্য। স্থানীয়দের অভিযোগ, এলাকায় যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত ইলিয়াস মোল্লার নিজস্ব বাহিনী। জমি দখল, হাটবাজার, ফুটপাত, মার্কেট থেকে চাঁদাবাজি সহ এমন কিছু নেই যা করত না তার বাহিনী। এভাবে দিনে দিনে এলাকায় গড়ে তোলেন তার রাজত্ব। মিরপুরে বিশাল এলাকা জুড়ে ইলিয়াস মোল্লার আলিশান বাংলো বাড়ি। তার খোঁজ জানতে চাইলে কেউ কোনো তথ্য দেননি, উল্টো জেরা করে বাধা দেন বাড়ির ছবি নিতে। ডিবিসি নিউজের গাড়ির ভিডিও করে রাখেন তার লোকজন। ক্ষমতার পালাবদলে লাপাত্তা হলেও থেমে নেই ইলিয়াস মোল্লার রাজত্ব। এখনও বহাল তবিয়তে চলছে দখল ও চাঁদাবাজি। আর ক্ষমতায় থাকার সময় পল্লবী, রূপনগর, দুয়ারিপাড়া সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমি দখল, হাটবাজার, ফুটপাত থেকে শুরু করে নদীনালা কিছুই রক্ষা পায়নি তার বাহিনীর হাত থেকে। ইলিয়াস মোল্লার আন্ডারে অন্ত ঘর ছিল প্রায় 1000-এর উপরে। এইগুলা 2300 করিয়া ভাড়া না ভিন্ন না, আগে যারা খাইছে তারা ওখান খায়। এখনো ভয়ে মুখ খুলতে চান না অনেক ভুক্তভোগী। তবে কেউ কেউ জানিয়েছেন ইলিয়াস মোল্লার দখল বাণিজ্যের বড় একটি অংশ দুয়ারিপাড়ায়। 1996 সাল থেকে এখানে ওয়াকফ স্টেট ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের টানাটানি চলে। এই সুযোগে ইলিয়াস মোল্লার লোকজন এসব এলাকায় হাজারের উপর বস্তিঘর বানিয়ে ভাড়া বাণিজ্য ও মাদকসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের লতিফ মোল্লা, উনি তো এখন নাই। ওনার নাম ভাঙায় এখনো মনে করেন যারা আওয়ামী লীগ করছে হ্যাঁ তারা খাইতেছে। এমপির নাম ভাঙেই কিন্তু এই এরিয়াটা হয়েছে। আর এই এরিয়াটা অনেক এখনো হারা টাকা পয়সা জিম্মে যা, ঘর বাড়ি জিম্মে যা এখনো সেভাবেই আছে। কিন্তু ওনারা নাই, ওনাদের পরিবর্তে ওনাদের সন্তান, ওনাদের আত্মীয় স্বজন ওনারা এটা ভাগ নিতে আসছে। এখনো মনে করেন ওনাকে জোরে অনেক জায়গায় চলতেছে দুয়ারিপাড়ার ভিতরে। পল্লবী, রূপনগর, দুয়ারিপাড়া সরজমিন ঘুরে দেখা যায় যেখানেই সরকারি খাস জমি সেখানেই বস্তি বানিয়েছে তার লোকজন। এছাড়া তুরাক্তির দখল করে কয়েকশো ঘর বানিয়ে তুলছে ভাড়া। রূপনগর, দুয়ারিপাড়া ও ইস্টার্ন হাউজিংয়ের পেছনের অংশে বিঘার পর বিঘা জমিতে বস্তিঘর বানিয়ে চলছে রমরমা বাণিজ্য। সব খালা ছিল, এই যে বাড়ি বুড়ি সবই তো খালা ছিল। ইলিয়াস মোল্লা এইসব রূপনগর, দুয়ারিপাড়া, ইস্টার্ন হাউজিং সব দখল করে খাইছে, এখনো সে খাইতেছে। 2000, 1000, 3000 যার কাজটা যেরকম নেছে এরকম নিয়ে চলতেছে। 2006 সালে পল্লবীর ঝিলপাড় মসজিদের পাশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে 300 সাংবাদিকের নামে 21 বিঘা জমি বরাদ্দ দেয়া হয়। সেই জমিও ইলিয়াস মোল্লা ও তার বাহিনীর দখলে। এই জমির কিছু অংশে গড়ে তুলেছে আয়াস এগ্রো নামের গরুর খামার। আর বাকি অংশে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ কয়েকশো বস্তিঘর। তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখে বন্ধ করে দেয়া হয় গরুর খামারের ফটক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে স্থানীয় এমপি ইলিয়াস মোল্লা এবং তার
আত্মীয় স্বজন অন্যরা সবাই মিলে জায়গাটি দখল করে নেয় এবং নানাভাবে বস্তি এখানে বসিয়ে এখান থেকে বস্তি ভাড়া দিয়ে তারা চাঁদা তুলে এই জায়গাটি তাদের নিজেদের দখলে নিয়ে নেয়। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি এই জায়গা আমাদেরকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য। ৭০০ একর খাস জমি দখল সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, নিজ নামে ও পরিবারের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও পতন হয়নি মিরপুরের ইলিয়াস মোল্লার সাম্রাজ্যের। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার দখল দুর্নীতি নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, ইলিয়াস মোল্লা কিভাবে দখল দুর্নীতির সাথে জড়িয়ে গেলেন, আর দখল বাণিজ্যে তিনি রাজনৈতিক ক্ষমতাকে কিভাবে ব্যবহার করেছেন? আপনি জানেন যে ঢাকা ১৬ আসনের মিরপুরের বড় একটি অংশ এই আসনের মধ্যে। তো ২০০৫ সালের দিকে প্রথম মূলত ইলিয়াস মোল্লা রাজনীতিতে আসে এবং আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার প্রথমে শুরু হয়। পরবর্তীতে ২০০৮, ১৪, ১৮ এবং ২৪-এর নির্বাচনে সে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে মূলত আওয়ামী লীগের রাজনীতিতে আসার সাথে সাথে ওনার প্রভাব প্রতিপত্তি পারিবারিকভাবে আগে থেকে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল, পাশাপাশি তাদের ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু মূলত তার উত্থানটা হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার পর থেকে। এবং পরবর্তীতে একটা পর্যায়ে দেখা যায় যে মিরপুরের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেগুলো খাস জমি ছিল এবং সরকারি বিভিন্ন দপ্তরের জমি ছিল। তো এক পর্যায়ে উনি রাজনৈতিকভাবে যখন সংসদ সদস্য হন তখন দেখা যায় যে তার একটি বাহিনী গড়ে তোলে এবং বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমরা দেখেছি যে রূপনগর এলাকা, পল্লবী, দুয়ারিপাড়া, এর বাইরে হচ্ছে আপনার তুরাগতীরের কিছু অংশ এবং দুয়ারিপাড়ার যে বস্তিটা রয়েছে এটা ইলিয়াস মোল্লার বস্তি হিসেবে সবাই চিনে। এখানে তার বাহিনীর সদস্যরা থেকে বস্তি, মূলত তার আয়ের উৎসটা ছিল এই বিভিন্ন এলাকার যে বস্তি ঘরগুলো নির্মাণ করে এবং খাস জমিগুলো দখল করে সেগুলো বস্তি নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে তার বিপুল অঙ্কের অর্থ আয় হতো। এবং এর বাইরে চাঁদাবাজি, বিভিন্ন মাদক ব্যবসা এবং এই সমস্ত বস্তিগুলোতে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপগুলো পরিচালিত হতো। এবং দীর্ঘদিন উনি ক্ষমতায় থাকার কারণে এবং দীর্ঘদিন উনি সংসদ সদস্য ছিল, এই কারণে প্রভাব বিস্তার ফুটপাত থেকে শুরু করে তার মিরপুর ১৬ আসনের এমন কোনো জায়গা নেই বা এমন কোনো সরকারি বেসরকারি পতিত ভূমি বা খাস জমি নেই যেটা ইলিয়াস মোল্লার লোকজন দখল করেনি। এবং আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে রূপনগর, দুয়ারিপাড়া, কালশি, তুরাগতীর এবং কি সরকারি যে প্রতিষ্ঠান চিড়িয়াখানার স্টাফদের জন্য ২ একর জমি বরাদ্দ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যে স্টাফদের আবাসন সমস্যার জন্য ভবন নির্মাণ করবে। সেই জায়গাটিও দীর্ঘদিন ধরে চিড়িয়াখানা উদ্ধার করতে পারেনি, ইলিয়াস মোল্লার লোকজন সেগুলো দখল করে আছে। এর বাইরে আপনি দেখবেন যে ঝিলপার মসজিদের পাশে একটি জায়গা আছে, ২১ বিঘার মতো জায়গা, যেটি ৩০০ জন সাংবাদিকদের আবাসন সমস্যার জন্য এখানে একটি সমিতির মাধ্যমে সরকারের পক্ষ থেকে এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে এই জমিটা বরাদ্দ নেওয়া হয়েছিল। সেই জমিও উনি প্রায় দীর্ঘ ১৬ বছর ধরে ওনার দখলে রাখা হয়েছে এবং গৃহায়ণ কর্তৃপক্ষ একাধিকবার এটা উচ্ছেদ করার চেষ্টা করেছে, কিন্তু ওনার প্রভাব প্রতিপত্তির কাছে মূলত এই জমিটি উদ্ধার করতে পারেনি সাংবাদিক সমিতিও। এভাবে আমরা দেখেছি যে ১৬ আসনের একাধিক জায়গা এবং একাধিক সরকারি যেখানেই খাস জমি ছিল সেখানে ইলিয়াস মোল্লার লোকজন সেখানে দখল করে বস্তিঘর বানিয়ে সেখানে তার সাম্রাজ্য গড়ে তুলেছে। জি ইমন, আপনার প্রতিবেদনে দেখলাম যে এখনো স্থানীয়রা তার ভয়ে মুখ খুলছেন না। ইলিয়াস মোল্লা তো নিরুদ্দেশ, এখন কিসের ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন স্থানীয়রা? আর আপনি বললেন যে তার অনেক জায়গা দখলমুক্ত করা সম্ভব হয় নাই। ইলিয়াস মোল্লা নিরুদ্দেশ হবার পরে দখলমুক্ত করার চেষ্টা হয়েছে কিনা, তার ব্যাপারে প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে?
এই জমিগুলো যেগুলো দখল করা জমি রূপনগর, দুয়ারিপাড়া, কালশি বা ঝিলপাড় এই সমস্ত এলাকাগুলোতে বেশিরভাগই সরকারি খাস জমি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ ছিল। কিন্তু এই 5 তারিখে সরকার পরিবর্তনের পরে ইলিয়াস মোল্লা লাপাত্তা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের জমি ওইভাবে আছে এবং বস্তি ঘরগুলিও ওইভাবেই আছে। ইলিয়াস মোল্লা লাপাত্তা হলেও বা সরকার পরিবর্তন হলেও তার যে বাহিনী ছিল তার বাহিনীর সদস্যরা কিন্তু এখনও বস্তি এলাকা এবং যে সমস্ত তার দখলকৃত এলাকা রয়েছে, তার ফার্ম কৃষি খামার গড়ে তুলেছে সেখানে, এগুলো সবই তার ওইভাবেই আছে এবং তারা এখনও প্রভাব বিস্তার করে আছে, যে কারণে স্থানীয় যারা রয়েছে তারা সেইভাবে এখানে তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না বেশিরভাগই। তবে সরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে চেষ্টা করছে এবং সম্প্রতি তার দুদকে একটি মামলা হয়েছে। সর্বমোট 700 একর জমি, সরকারি জমি তার দখলে বা তার লোকজনের দখলে রয়েছে এইরকম অভিযোগ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার এবং তার পরিবারের বিরুদ্ধে দুদক সম্প্রতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীতে ধন্যবাদ শাহিমন। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। এই ব্যয়কে অপ্রয়োজনীয় রাষ্ট্রীয় খরচ দেখিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, এই অনুসন্ধানের পাশাপাশি মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামবেন তারা। খতিয়ে দেখা হবে কার কি দায়। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় 4,000 কোটি টাকা। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক জানান, অভিযোগ এসেছে অপ্রয়োজনেই বানানো হয়েছে এসব ভাস্কর্য এবং ম্যুরাল। এতে সরকারি অর্থ খরচের পাশাপাশি নয়ছয় হয়েছে বিপুল অর্থ। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য ম্যুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে 1,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদি পশু রক্ষায় আওয়ামী লীগ সরকারের আমলে মুজিব কেল্লা নির্মাণ ও উন্নয়নের নামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার, উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 2,60,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য দিয়ে আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক MP সুলাইমান হক জোয়ারদার সেলুন ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য দিয়ে মামলা করে দুদক। এতে মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আদিত্য রাফাত, DBC নিউজ, ঢাকা। প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। দেশে বর্তমানে ভোটার 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে জানিয়েছে, 17 বছর বয়সীদের ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে। ভবিষ্যতে রাজনৈতিক মতৈক্য হলে সংবিধান তা বিবেচনা করবে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। খসড়া ভোটার তালিকা নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন যে বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো তালিকায় যাচাই বাছাই করা হবে। এই যাচাই প্রক্রিয়াটা কি উপায়ে হবে সে ব্যাপারে কিছু জানিয়েছেন কিনা তিনি? এই যে ভোটার তালিকার যে যাচাই বাছাই যে একটি আছে, আজকে খসড়া তালিকা কিন্তু প্রকাশ হয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশনার ব্রিফ করেছেন। সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে এখানে কিন্তু 3টি সমস্যা তারা দেখেছেন। সেই সমস্যাগুলোর মধ্যে প্রথম যে কারণটা ছিল যে মৃত ভোটারদের থেকে বাদ না দেয়া একটি বিষয় এসেছে। দ্বিতীয়ত হচ্ছে দ্বৈত ভোটার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা। আর তৃতীয় যে বিষয়টি রয়েছে, বিদেশি নাগরিকরা প্রতারণার মাধ্যমে ভোটার তালিকায় সংযুক্তি
হচ্ছে এই যে বিষয়গুলো রয়েছে, এই 3টি বিষয় কিন্তু তারা হচ্ছে ফাইন্ড আউট করেছে যে এই 3টিই হচ্ছে প্রধান সমস্যা। সে কিছুদিন আগে কিন্তু চট্টগ্রামে কিছু রোহিঙ্গা তারা কিন্তু নীলফামারীতে গিয়ে হচ্ছে ভোটার তালিকার সঙ্গে সংযুক্ত হয়েছে। এই বিষয়গুলো কিন্তু কমিশন ফাইন্ড আউট করেছে এবং তাদের কাছে সকল তথ্য প্রমাণ রয়েছে। এই বিষয়গুলো যাতে না হয় সেজন্য কিন্তু তারা কাজ করছে এবং তারা হচ্ছে মাঠ পর্যায়ে গিয়েও কাজ করছে। কমিশনের পক্ষ থেকে 2টি পরিদর্শক টিম তৈরি করা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশন কিন্তু সরাসরি মনিটরিং করছেন এবং এনআইডি যে করণের যে ডিজি আছেন তিনিও কিন্তু এইসব কিছু বিষয় নিয়ে পদক্ষেপ নিচ্ছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু হচ্ছে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন। আর আপনি জানেন যে আজকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু ভোটার তালিকায় প্রায় 18,33,352 জন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন। সেখানে কিন্তু দেখা যায় যে পরিমাণটা হচ্ছে 1.5% কিন্তু ভোটার নতুন করে যুক্ত হয়েছেন। আরেকটি বিষয় এখানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 17 বছরের মধ্যে একটি কয়েকদিন আগেই কথা উঠেছিল বা প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন যে 17 বছর যারা রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারবেন, তারা ভোটের ভোটার তালিকায় যুক্ত হয়ে ভোট দিতে পারবেন। সেই বিষয়ে একটা ব্যাপার জানতে চাই, 17 বছর বয়সীদের ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছিল। এই নিয়ে নির্বাচন কমিশন বিস্তারিত কিছু বলেছে কিনা, আর আলোচনা কার বা কাদের সাথে হচ্ছে নির্বাচন কমিশনের এ নিয়ে? ঈশ্বর, যে আপনি যেটি বলছিলেন যে 17 বছর বয়সী যারা ভোটার তালিকায় সংযুক্ত হবেন এবং ভোট দিতে পারবেন, কিন্তু এখানে বলা আছে নির্বাচন কমিশনের আইনে আছে 16 বছর 16.5 বছর বয়স হলেই কিন্তু ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবে, কিন্তু ভোটাধিকার যেটা রয়েছে সেটা কিন্তু 18 বছর হলেই কিন্তু সে ভোট দিতে পারবেন এবং জাতীয় নাগরিকত্বের যে আইডি কার্ডটি রয়েছে সেটিও নিতে পারবেন। সেটির যেহেতু একটি 17 বছরের একটি কথা উঠেছে, সেক্ষেত্রে হচ্ছে সকল রাজনৈতিক দলের সঙ্গে এই কথা বলবেন এবং সকল রাজনৈতিক দল যদি একত্রে মতামত প্রকাশ করেন সেক্ষেত্রেই হচ্ছে আপনার তখন 18-17 বছরেই যারা ভোটার তালিকায় যুক্ত হবেন তারা ভোট দিতে পারবেন। যেহেতু এটি একটি সময় সাপেক্ষ বিষয়, সেক্ষেত্রে তারা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা চালিয়ে যাবেন এবং আইনের মাধ্যমে সেটিকে কি করা যায় তখন পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ অনেক। দেশের উত্তরে শীত জেঁকে বসেছে কয়েকদিন আগেই। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। দিন রাতে তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের এমন দাপট। সঙ্গে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী, স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি আরও 2 দিন অব্যাহত থাকবে। রাতের পর সকালে কনকনে শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। দেশ জুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবীরা, কাবু হচ্ছে শিশু ও বয়স্করাও। ঘুম থেকে উঠেই কনকনে ঠান্ডায় নগরবাসীর কর্মস্থলে যাবার ব্যস্ততা, অথচ সূর্যের দেখা নেই। অগত্যা শীতের কাছে হার মেনেই কর্মজীবী সহ নানা শ্রেণীর মানুষ ছুটে চলছেন নিজ গন্তব্যে। স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই বেরোইতে গেলে একটু ভোগান্তির ব্যাপার আছে। এটা চালাতে গেলে মোটামুটি অনেক বাতাস লাগে, যে বাতাসটা ধরেন অসহজ, মানে সহ্য করার মতন না, তারপরও সহ্য করা লাগে। আর শীত নিবারণে গায়ে জড়িয়েছেন বাড়তি কাপড়, কিন্তু তবুও যেন মানছে না শীত। আমি কয়টা পড়ছি আজকে 4-5 দিন ধরে, গোসল তো 3-4 দিন করতেই পারি না, ঠান্ডা লাগিয়ে দিতে আছে, ওষুধ খাইতে পারি না, ইনকাম কম, মানুষ বাইরে না রাস্তায়। কষ্ট হলেও নিতান্তই পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। ঘরেও শীত করে, বাইরে শীত করে, সব দিকে শীত আছে। ঠান্ডা জ্বালাতে এখন পেটে তোর মানে না, খাওয়ানো তো লাগবো। শীতের কাছে হার না মানলে চলবে। শীত তো ভালোই লাগে, এর মধ্যে কর্ম না করলে খামু কি? শীতের দাপটে অসহায় সাধারণ মানুষ, কম্বল কাঁথা মুড়িয়েও যেন রেহাই নেই। না, লেপের মধ্যে থেকে আসলে বের হতে ইচ্ছা করে না, মন চায় যেন ল্যাপটাকে জড়াই নিয়ে বের হয়ে যায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.8 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমান যে অবস্থাটা এটা আরো 2-1 দিন অব্যাহত থাকবে, তারপরে হয়তো বা দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। সূর্যের আলোকটা বেশি আসতেছে না, এই জন্য রাতের তাপমাত্রা অব্যাহত থাকলেও দিনের তাপমাত্রাটা সামান্য হ্রাস পেতে পারে আগামী 2-3 দিনে। সূর্যের আলো নেই বলেই শীতের অনুভূতিটা বেশি হচ্ছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বিপিএলের টিকিট নিয়ে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটল মিরপুরে। শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল ফেডারেশনের গেট ভেঙে বিপিএলের অস্থায়ী টিকিট বুথে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ দর্শকরা। তাদের দাবি, কালো বাজারিদের হাতে ঘুরছে টিকিট, অথচ বুথ থেকে বলা হচ্ছে টিকিট নেই। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর নাগাদ টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।
ধোঁয়া উঠছে, জ্বলন্ত আগুন তখন স্তীপিত, টিকিট বুথ ভেঙে চুরে লণ্ডভণ্ড। এরপর করা হয় অগ্নিসংযোগ। বুথের গায়ে ঝোলানো ব্যানার পুড়ে হয়ে আছে বিবর্ণ। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং ফেডারেশনের ভেতর বিপিএল এর অস্থায়ী টিকিট বুথ। সুইমিং পুল ফেডারেশনের গেট ভেঙে ওই টিকিট বুথেই তাণ্ডব চালায় বিক্ষুব্ধ দর্শক। যখন জনগণ খেপে গেছে, যখন বলে টিকিট নাই, যখন হট্টগোল বেঁধে গেছে, তখন ওই সিটে কাপড়ে আগুন ধরাই দিয়েছে। মিরপুর স্টেডিয়ামের 5 নম্বর গেট থেকে শুরু করে মিরপুর 10-এর গোলচত্বর, বিপিএল এর দর্শকের ঠাসা। স্বল্প সংখ্যকের হাতে টিকিট থাকলেও বেশিরভাগই টিকিট প্রত্যাশী। অভিযোগের অন্ত নেই, ভেতরে গ্যালারি ফাঁকা, অথচ বাইরে টিকিটের হাহাকার। 3 ঘন্টা হয়েছে আমি আইসা টিকিট লয়ে ঘুরতাছি, কিন্তু টিকিট পাইতাছি না। একজনের কাছে টিকিট পাইছিলাম, সে কয় 300 টাকা টিকিট, কয় 1500 টাকা। এখন যে অবস্থা দেখা যাইতেছে, আমরা টিকিটের কারণে দেখা যায় আমরা মারের গ্যালারির সামনে থেকে আমরা ঢুকে খেলা দেখতে পারতাছি না। দর্শকের দাবি বুথে মিলছে না টিকিট, অথচ কালোবাজারিদের কাছে টিকিটের পসরা। দাম হাঁকাচ্ছে নির্ধারিত মূল্যের 4 গুণ। এক দর্শক তো গণমাধ্যমের সামনেই টিকিট কালোবাজারির সাথে করলেন দর কষাকষি। 250 টাকার টিকিট ভাই 1500 টাকা। 345 টাকার টিকিট 2000 করে দেবেন না, কত 1500? আচ্ছা তাইলে আপনি আসেন, আমি এই যে 4 নম্বর গেটে আছে, আপনি একটু আসেন। বিকেল 3টা নাগাদ স্টেডিয়ামের 5 নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কিছু উচ্ছৃঙ্খল দর্শক। এরপর লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্যালারি ফাঁকা, বাইরে প্রচুর দর্শক, মিলছে না টিকিট, টিকিটের হাহাকার। টিকিট গেছে দালালের হাতে, সেখান থেকে কিনতে হবে 2-3 গুণ দামে, তারপরে ঢুকতে হবে স্টেডিয়ামে খেলা দেখার জন্য। সেটা নিয়েই আক্ষেপ, সেটা নিয়েই বিক্ষোভ দর্শকদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে বিপিএল এর প্রথম জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। টসে জিতে আগে ব্যাট করে স্কোরবোর্ডে 174 রান তোলে ঢাকা। বিপিএল ইতিহাসের সেরা বোলিং করে 19 রানে 7 উইকেট নেন তাসকিন। জবাব দিতে নেমে 11 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দুর্বার রাজশাহী। হোম অফ ক্রিকেটে কুয়াশাচ্ছন্ন আকাশ। টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন থিসারা পেরেরার। ক্যাপ্টেনের সিদ্ধান্তের জবাবটা ভালো দিতে পারেননি ঢাকার 2 ওপেনার লিটন ও তানজিদ তামিম। দুজনকেই সাজঘরে পাঠিয়েছেন তাসকিন। শুরুর ধাক্কা সহজেই কাটিয়ে উঠে ঢাকা। ইংলিশ ব্যাটার ইস্কিনাজি ও শাহাদাত দীপুর অ্যাটাকিং ব্যাটিংয়ে 79 রানের দুর্দান্ত জুটি। 46-এ ইস্কিনাজি প্যাভিলিয়নে হাঁটার পর ক্যাপ্টেনের 9 বলে 21 রানের ক্যামিও। অপর প্রান্তে রক সলিড থাকেন শাহাদাত দীপু। 50 করে আউট হন ওই তাসকিনের বলেই। 3 উইকেট নেয়ার পরও বাকি ছিল তাসকিনের ম্যাজিক। অন্য বোলারদের পিটিয়ে রান নিলেও ঢাকা ব্যাটাররা তাসকিনের বলে হেঁটেছেন শুধু প্যাভিলিয়নের পথে। শেষ ওভারেও 3 উইকেট ঝুলিতে পড়েছেন তাসকিন। এই পেসার একাই 19 রানে শিকার করেছেন 7 উইকেট, যা বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগার। ঢাকার ইনিংস থেমেছে 174 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের আগেই হারিস ও জিসানের উইকেট হারায় রাজশাহী। প্রথম ম্যাচের ঝড় তোলা রাব্বি ফেরেন 22 রান করে। তবে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি পাল্টে দেন বিজয় ও রায়ান বার্ল। দুজনেই তুলোধুনো করেন ঢাকা বোলারদের। ব্যাক টু ব্যাক 50 তুলে নেন এনামুল বিজয়। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর উইকেট ফেলতে পারেনি ঢাকা। দুজনের 106 রানের দুর্দান্ত জুটিতে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। বিজয় 73 ও বার্ল অপরাজিত থাকেন 55 রানে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।